Ladies and gentlemen, now I would like to say something about today's August Speaker, Brigadier Shaheed Hussain. Mr. Shaheed Hussain is a Bangladeshi author and speaker. He is a former Election Commissioner of Bangladesh 2007 to 2012 and Brigadier General retired in Bangladesh Army. He wrote 26 books and serves as a columnist and freelance commentator on national and international television channels as a security and defense analyst. Now I would like to request Brigadier Retired M. Shaheed Hussain, PhD, NDC, PSc to deliver his lecture on civil military relations, CMR, current status in Bangladesh and the future. Thank you very much. Thank you very much, Dr. Harun and Mr. Rahim. আমার সামনে ভূমিষ্ঠ ভদ্রমহিলা ভদ্রমহোদয়গণ, আসসালামু আলাইকুম অ্যান্ড গুড ইভিনিং। তো আজকে যে মেমোরিয়াল যার কথা বলা হয়েছে, কর্নেল লেফটেন্যান্ট ব্রিগেডিয়ার জামিল, উনি আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ এবং অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তো এটা ওনার সম্বন্ধে যদি আমি আমার অ্যাসোসিয়েশন উইথ হিম বলতে যাই তাহলে ইট উইল টেক অ্যানাদার 1 hour। ওনার সাথে আমার পরিচয় লাহোরে এবং অনেক দিন কাটিয়েছি। তারপরে 71-এ আমরা আমাদের দুইজনের যে অবস্থা আমরা ছিলাম সেগুলো দেন বাংলাদেশে চলে আসছে এবং ওনার শাহাদত প্রাপ্তির 7 দিন আগে আমার সাথে ওনার কথা হয়েছে। He was then posted as a DGFI, waiting to be posted and getting his rank as a brigadier. এটা 75-এ হয়েছিল। আনফর্চুনেটলি উনি যেতে পারেননি এবং উনি র্যাঙ্কও করতে পারেননি। বাট হি ওয়াজ দি ওয়ান পারসন, যদি আমি বলি, যে এই বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুকে টেলিফোন পেয়ে উনি তার জীবন বিপন্ন করেছেন। তিনি নাও যেতে পারতেন। ওনাকে যখন সুবহানবাগ মসজিদের সামনে দাঁড়া করানো হলো তখন সিপাহীরা বলেছিল, স্যার আপনি ফেরত চলে যান, কিন্তু উনি শোনেননি। উনি বলছেন, এটা আমার ডিউটি, আই হ্যাভ বিন কল্ড, আমি যাচ্ছি। তখন ওনার ড্রাইভারকে, আপনারা হয়তো অনেকে স্টোরি জানেন না, তো ওনার ড্রাইভারকে চাবি নিয়ে ড্রাইভারকে বলে ভেগে যেতে বললো, অ্যান্ড হি ওয়াজ শট রাইট দেন অ্যান্ড দেয়ার। কারণ উনি ইনসিস্ট করছেন দ্যাট হি উইল গো। দ্যাট ইজ কল্ড দি ডিউটি বিয়ন্ড দি কল অফ ডিউটি। উনি নাও যেতে পারতেন, বাধাপ্রাপ্ত হয়, অনেকেই জান নাই বাধাপ্রাপ্ত হয়। সো হি ইজ দি ওয়ান ম্যান ইন ইউনিফর্ম or one person who gave life for the father of the nation. আমি নিজে ওই সময় ঢাকায় ছিলাম, রাস্তাঘাটে আর কাউকে দেখিনি। I saw his dead body and I was very shaken. তো যাই হোক, এটা বলতে গেলে এটা আবার একটা আরেক লেকচার দিতে হবে, সেটা আমি যাচ্ছি না। তো আজকের যে সাবজেক্টটি সেটা সিভিল মিলিটারি রিলেশনস, কারেন্ট স্ট্যাটাস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ফিউচার। আমরা প্রথমেই দেখি এটা থিওরিটিক্যাল কনসেপ্টে আমরা চলে যাব। হোয়াট ইজ সিভিল মিলিটারি রিলেশন? সিভিল মিলিটারি রিলেশন বলতে আমরা অনেক সময় খুব প্লেন ল্যাঙ্গুয়েজে বুঝি যে সিভিলিয়ানদের সাথে আর্মির সম্পর্ক কেমন। একই স্টকের লোক, একই গ্রামের মানুষ, একই শহরের মানুষ, বাট উই লিভ ইন টু পোলস, টু ওয়ার্ল্ড। ওয়ান ইজ সিভিল সাইড, ওয়ান ইজ মিলিটারি সাইড। ওয়ার্ল্ড ওভার এটা দুটি ওয়ার্ল্ড, একটি সিভিল ওয়ার্ল্ড, একটি মিলিটারি ওয়ার্ল্ড। তো সিভিল মিলিটারি রিলেশন আজকের কথা নয়, এটা আপনি যদি চলে যান একদম ব্যাক মিডিয়েবল যুগে যদি আমরা যাই, সেখানে আমরা দেখলাম যে কিং ইজ সভরেন অ্যান্ড দ্য কিং ইজ দি মিলিটারি। হি টেক্স ডিসিশন অল বাই হিমসেলফ। কোথায় যুদ্ধ করব, কোথায় যুদ্ধ করব না, যুদ্ধ করতে হবে, করতে হবে না, রিট্রিট করতে হবে, ডিফিট হবে, জয় হবে, যা হবে, ইটস দ্য কিং। Therefore, the civil military relation যদি আপনি বলেন, everybody was in military. Though king might have been in civil dress, but he was still
and military. সেখান থেকে আমরা চলে আসলাম একটা নেপোলিয়ান এরাতে। এখানে তিনটি আপনাকে আমার মূল থিমের যে তিনটি বিষয়, তিনটি কোটেশন দিলাম। একটা, ওয়ার ইজ দি কন্টিনিউশন অফ পলিটিক্স বাই আদার মিনস, তার মানে ইট ইজ ইন দ্য সিভিল ডোমেইন, এটা ক্লজউইটস বলেছিল। ওয়ার ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট টু দি জেনারেলস বাই জর্জ ক্লেমেন্সন, French Prime Minister, and that war is too important to be left to the civilian alone. That is after Vietnam War. Let us see development of CMR or civil military relation. যেটা বলেছিলাম যে মিডিয়েভাল এজ থেকে আমরা যদি চলে আসি, মডার্ন এরাতে চলে আসি, তাহলে উইল সি পোস্ট নেপোলিয়নিক এরা 1812 to 1815, কংগ্রেস অফ ভিয়েনা, যখন নেপোলিয়ন এরা শেষ হয়ে যাওয়ার পরে রাইজ অফ ডেমোক্রেটিক কান্ট্রিজ ইন ইউরোপ, যখন ইউরোপে ডেমোক্রেটিক কান্ট্রি আসা শুরু হলো, তখন প্রশ্ন উঠল যে হোয়াট ইজ টু বি ডান উইথ দি মিলিটারি, হাউ টু কন্ট্রোল দি মিলিটারি অ্যান্ড হাউ টু ব্রিং মিলিটারি ইন টু আন্ডার দি কমান্ড অর আন্ডার দি ডিসিশন অফ দি সিভিল গভর্নমেন্ট। খুব বেশি এটা কিছু হয়নি। দেন উই স ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অ্যান্ড দেন ফলোড বাই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমেরিকাতে যে ঘটনাগুলো ঘটেছিল সিভিল অ্যান্ড মিলিটারি বিষয়, সেখান থেকে কিন্তু উদ্ভব হলো দি সিভিল মিলিটারি রিলেশন, প্রশ্নটা সেখান থেকে আসলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাথে সাথে যখন আমেরিকার বিশাল স্ট্যান্ডিং আর্মিকে যখন রিডিউস করার কথা আসলো, তখন কিন্তু রায়ট হয়েছিল বিটুইন আর্মি অ্যান্ড দ্য সিভিল ইন ইউরোপ অ্যান্ড আদার প্লেসেস। এই রিডাকশনটা দিয়ে আর্মি মানতে পারেনি এবং সেটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল। তখন সার্টেন থিওরিজ কেম আপ হাউ টু ব্রিং ইট উইদিন দ্য সিভিলিয়ান ফোল্ড। সো আমরা ওই বিষয়ে যদি জানতে চাই তাহলে ইটস এ লং টার্ম বিষয়। সো এমার্জেন্স অফ পোস্ট কলোনিয়াল ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজের মধ্যে আসলো 45 সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে the colonial countries started becoming independent, and they faced another problem with their standing army. The colonial army which was left এবং নতুন যে সিভিলিয়ান গভর্নমেন্ট আসলো, তাদের ভিতরে এক ধরনের ক্ল্যাশ শুরু হয়ে গেল, ইফ নট ফিজিক্যাল বাট এজ এ মেন্টাল ক্ল্যাশ। You were small. Yes, I remember. He used to come every day to our house to just talk to my father and my mother. প্রথম তোমার আমাদেরকে খাইয়েছেন দুপুরে রাতে, হ্যাঁ উইকেন্ডে তো এখানে থাকতাম। And I remember Uncle was very handsome. He was very handsome and yes. And we were very young. খুব ছোট ছিলাম। So আমার খালা ছিলেন। আরে তুমি তো খুব ছোট ছিলে, তুমি তো আর মনে আছে জি। আমার মনে আছে যে Uncle used to come visit us almost every evening, and my khala was visiting us at that time, my choto khala, and my sister Tonu ache bhalo Canada te ji. I was thinking that she would be there around. She just had a granddaughter. তো আমরা আঙ্কেলের সাথে আমার খালার ম্যাচ মেকিং করার চেষ্টা করছিলাম। So unfortunately it didn't happen. Thank you so much, Asiatic Society. আমাদের বর্তমান যে গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থা, এই অবস্থায় টোটাল সিভিলিয়ান কন্ট্রোলটা স্থাপন করার মতো পরিবেশ আমাদের এখানে আছে বলে আপনি মনে করেন কিনা, বা আপনি যেটা বলেছেন যে প্রপোজাল আপনার, সেটা বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন কিনা? ধন্যবাদ। আপনি একটা জায়গায় বলেছেন যে আওয়ার মিলিটারি হ্যাজ বিকাম লার্জার, আবার পাশাপাশি লার্জার আওয়ার মিলিটারি হ্যাজ অলসো বিকাম কমপ্লিকেটেড। এই জায়গাটা একটু ব্যাখ্যাটা জানতে চাই। থ্যাংক ইউ। একটা হলো যে আমরা এই টপিক নিয়ে we have been discussing for the last 3 decades at least. Dr. Shaheed is here. We discussed it in BISS, and then I'm also talking in the capacity that I do lecture at Defense College and also the war courses. সবগুলো মিলে আমি পারসেপশনগুলো মাথায় রেখে বলছি। একটা হলো যে আমাদের যে ফোর্সেস গোলের কথা বলা হচ্ছে, সেখানে আপনি যে সুপারিশগুলো দিচ্ছেন তার কোনোটা রিফ্লেক্টেড হয় কিনা ইন দ্য স্ট্যাটাস কো যেটা আছে, বা আরও এটার ইমপ্রুভ করা যায় কিনা, বা একেবারে নতুন করে করা প্রয়োজন কিনা, এটা একটা। আর দ্বিতীয় হলো যে এখনকার যে বাস্তবতায় চলে আসছে, আমরা যখন সিভিল মিলিটারি রিলেশনস আলোচনা শুরু করেছি 30 years ago 40 years ago,
তখন এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড একটা আলোচনা ছিল, কিছু গ্লোবাল রেফারেন্স অবভিয়াসলি ছিল, ভিয়েতনাম ছিল, অন্য ছিল, কলোনিয়াল লেগাসি ছিল, ইন্ডিয়ান এক্সাম্পল ছিল, তার স্পিলওভার ইফেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করতাম। এখন টেরোরিজম কিংবা এক্সট্রিম ভায়োলেন্স এই সমস্ত কিছু মিলে তার স্টেক হোল্ডার বেড়েছে, মিলিটারি সিভিল লাইফে চলে আসতে হচ্ছে। না, আপনি যখন এই জিনিসগুলো প্রপোজ করছেন সম্পর্কের ব্যাপারটা, সিভিল মিলিটারি রিলেশনস, তখন সিভিল ব্যুরোক্রেসি পুলিশের সঙ্গে সম্পর্কটা কী হবে, কারণ সেটা আপনি বিবেচনা আনবেন কিনা, কারণ পুলিশেরও কারেন্ট স্ট্রাকচার বিবর্তন, তার ব্যুরোক্রেটিক যে ডেভেলপমেন্টগুলো আমরা চোখে পড়ছে সেটাও কোয়াইট গুরুত্বপূর্ণ কিনা সিভিল মিলিটারি রিলেশনশিপ বোঝার ক্ষেত্রে। আর লাস্ট একটা কথা, এটা জাস্ট একটা প্রশ্নের জন্যই প্রশ্ন, একজন সিভিলিয়ান ডিফেন্স মিনিস্টার হলে কিছুটা ব্রেক থ্রু হয় কিনা। প্রাইম মিনিস্টার ইনচার্জ অফ ডিফেন্স মিনিস্ট্রি, কিন্তু আমরা যদি ভারতের মতো বা অন্য রাষ্ট্রের মতো একজন সিভিলিয়ান ডিফেন্স মিনিস্টার তৈরি করতে পারি, সেক্ষেত্রে এই পরিবর্তনের একটা আনুষ্ঠানিক সূচনা করা যায় কিনা, এবং যে স্ট্রাকচারাল চেঞ্জেসগুলোর কথা আপনি বলেন, অবভিয়াসলি দিস আর স্ট্রাকচারাল চেঞ্জ, সেটার একটা সুবিধা হয় কিনা, যদি ইফ এটা আপনারও হাতে না আমারও হাতে না, যদি আমরা এরকম একজন ডিফেন্স মিনিস্টার পাই তাহলে। ধন্যবাদ স্যার। আমি কোনো ভূমিকা না দিয়ে সরাসরি প্রশ্নে চলে যাই। আমার ছোট ছোট দুটি প্রশ্ন আর কি। প্রথম প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ তো দীর্ঘদিন যাবৎ জাতিসংঘ শান্তিরক্ষী কার্যক্রমে অংশগ্রহণ করছে, এবং এই অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ আর্থিক দিক থেকে প্লাস অন্যান্য দিক থেকেও সুনাম করিয়েছে, যেটা আমরা জানি। তো এই যে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, এটা আসলে আমাদের দেশের ভেতরে সিভিল মিলিটারি রিলেশনশিপের ডেভেলপমেন্টে কী ভূমিকা রাখছে, হ্যাঁ, এইটা আমার একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কোনো ন্যাশনাল ডিফেন্স পলিসি নাই, হ্যাঁ, অথচ আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু ডিফেন্স পলিসি রয়েছে। আমাদের এই না থাকার পেছনে মানে ভিতরের অন্তর্নিহিত কারণটা কি আসলে? লাস্ট কোশ্চেন, রাইট? তো আমার মনে হয় যে আমরা আমাদের লার্ডের স্পিকার কোশ্চেনগুলো নিয়েছেন, এর উপরে তিনি রিফ্লেক্ট করে কিছু বক্তব্য রাখবেন। তবে সভাপতির দায়িত্ব হলো তো কনক্লুড করা এবং প্রধানত ধন্যবাদ জানানো, কিন্তু এখানে বসে আমার ভেতরেও তো দুই একটা জিজ্ঞাসা থাকতে পারে। সেই জিজ্ঞাসাটা আমি একটু তুলে ধরি যে সিভিল মিলিটারি রিলেশনস, এখানে থিওরিটিক্যাল এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আসছেন, একটা ওয়াইড রেঞ্জ থিওরিটিক্যাল পার্সপেক্টিভ। দি পেপার ইজ ওয়েল গ্রাউন্ডেড অ্যান্ড ওয়েল অর্গানাইজড, স্ট্রাকচার্ড, দ্যার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এবং কতগুলো মডেল এখানে বলেছেন, এক্সট্রোগ্রেটিভ মডেলের কথা বলেছেন, পেরিফেরিয়ান মডেলের কথা বলেছেন, কমিউনিস্ট মডেলে কী হয় সেটা বলেছেন, ডেমোক্রেটিক মডেলে কী হয় সেটা বলেছেন, ওয়েস্টার্ন সোসাইটিতে কী হয় সেটা বলেছেন, ওয়ান ম্যান কন্ট্রোল হলে কী হয় সেটা বলেছেন, ইন্ডিয়াকে নিয়ে আসছেন, পাকিস্তানকে নিয়ে আসছেন, এবং মেইনলি ফোকাস যে বাংলাদেশ এবং বাংলাদেশের পুলিশের কী হওয়া উচিত, এইসব বিষয়গুলো নিয়ে আসছেন। এবং এর পেছনে হান্টিংটন, জ্যানোইটস, তারপর ফাইনার, এভাবে যারা থিওরিস্ট সিভিল মিলিটারি রিলেশনের উপরে, সেই সব ওয়ার্কগুলোর রোল ওনার প্রবন্ধে স্থান পেয়েছে। কিন্তু মাঝে মাঝে আবার পলিটিক্সও আসছে, এবং সেই পলিটিক্সের কন্টেক্সটেই আমার কিছু প্রথম বক্তব্য, পরে তার টপিকের উপর বক্তব্য। পলিটিক্সে যেমন ইন্ডিয়া বা পাকিস্তান বলেছেন যে একই সময়ের সূচনা, কিন্তু দুই পথে তার পলিটিক্যাল ধারা প্রবাহিত হলো কেন, এবং সেই কেন বলতে গিয়ে যেখানে যদি যে উত্তরগুলো বলেছেন সেখানেই আমার কোশ্চেন। এবং তার আগে যে বক্তব্যটা, যদিও প্রেজেন্টেশন সময় তিনি ভালো করে ওটাকে বিবেচনায় নিয়ে আসছেন, কিন্তু আমার হাতে যে রিটেন স্ক্রিপ্টটা আছে সেখানে আমি পাই না। সেটা হলো যে ইন দি 1950s অ্যান্ড 60s, যেটাকে বলি আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ড, ডিকলোনাইজেশনের পরে নতুন নতুন যে রাষ্ট্রগুলোর সৃষ্টি হলো, সেই রাষ্ট্রের যে চ্যালেঞ্জেস, সিভিলিয়ান ইনস্টিটিউশন, পলিটিক্যাল ইনস্টিটিউশন দুর্বল, ভিসাভি মিলিটারি স্ট্রং, এটা যেমন একটা ফ্যাক্টর, কিন্তু পাশাপাশি দ্যাট ওয়াজ এ কোল্ড ওয়ার ফেজ। এই যে কোল্ড ওয়ার ফেজ এবং দুটো সুপার পাওয়ারের মধ্যে যে কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনটাও যে কন্ট্রিবিউটেড ইমেন্সলি টু মিলিটারি টেক ওভার অর মিলিটারি ইন্টারভেনশন ইন সো মেনি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, এই বিষয়টা কিন্তু এইখান থেকে ক্লিয়ার হয় না আমার কাছে। অর্থাৎ এই বিষয়টা আসা প্রয়োজন ছিল। ইট ওয়াজ নট বিকজ
dearth of political institution or because of weak political institution army intervene করেছে colder phase of politics এবং দুটো সুপার পাওয়ারের মধ্যে যে কম্পিটিশন এবং সেই কম্পিটিশনও যে একটা বড় ধরনের কন্ট্রিবিউট করেছে এবং সেক্ষেত্রে 1975 and the brutal killing of the father of the nation, that was also within that phase of politics, that is colder phase of politics at that time was continuing. কাজে সেটা থেকে আপনি এটাকে কিন্তু একবার আইসোলেট করতে পারেন না, শুধু সিভিল মিলিটারি রিলেশনের কনটেক্সটে কিপিং অ্যাসাইড দি ওয়ার্ল্ড পলিটিক্যাল সিনারিও আমার মনে হয় সেটা একটু হয় ন্যারো পার্সপেক্টিভ চলে আসে। এই হলো একটা অবজারভেশন। সেকেন্ড যেটা হলো যে পাকিস্তানে বলেছেন যে পাকিস্তান 4 বছরের মধ্যেই টাওয়ারিং যে পলিটিক্যাল পার্সোনালিটি ছিল তারা মারা গেছেন। ভারত ফোর্সুলের যে নেহেরু 1962 পর্যন্ত কন্টিনিউ করেছে ইত্যাদি ইত্যাদি এইসব বলেছেন, কিন্তু ইট ডাজ নট এক্সপ্লেইন যে পাকিস্তান কেন রং পথে গেল আর ভারত কেন সিভিলিয়ান ইনস্টিটিউশন পলিটিক্যাল প্রসেসকে এগিয়ে নিতে পারলো। এক্সপ্লেন করে না এই কারণে পাকিস্তানের যে পলিটিক্যাল লিডারশিপ যারা ছিল তারা যদি আরও বহুদিনও যদি জীবিত থাকতেন বাঁচতেন, ডাজ ইট মিন যে তারা ইনস্টিটিউশন বিল্ড আপ করতে পারতেন? পাকিস্তান সৃষ্টি করে মূল সমস্যাটা কী হলো এবং এখানে মেনশন করেছেন, কিন্তু উত্তরটা কিন্তু এখানে পাওয়া যাবে না যে হোয়াই শুড ইট টেক about 9 years to frame a constitution? Was that because of civil military relationship and how to strike a balance between the two, how to rationalize? Was that the agenda or issue? It was essentially because what will be the policy towards the Bengalis, how to accommodate them. The Bengalis the constituted majority, কিন্তু আপনি সবসময় তাকে ডোমিনেট করতে চেয়েছেন। এই ডোমিনেশনের কারণে বাঙালিরা মেজরিটি ফ্রি এক্সারসাইজ অফ ডেমোক্রেসি হলে বাঙালিদের মধ্যে থেকেই প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট হবে, দ্যাট ইউ উইল নট অ্যালাউ বিকজ আপনি হলেন সব কিছু নিয়ন্ত্রণ। কাজেই বাংলাদেশ হলো একটা কলোনি, যে কারণে যতক্ষণ পর্যন্ত না পেরিটি ফর্মুলা, অনেকেই পেরিটি ফর্মুলার সাথে যুক্ত আছেন, অ্যাটলিস্ট আওয়ার লার্নেড স্পিকার ইজ ফ্যামিলিয়ার উইথ দ্যাট পেরিটি, যে সমান সংখ্যা সাম্যনীতি, অর্থাৎ আপনি 56%, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনি 50-50 মেনে নিয়েছেন। আইব খানে বেশি ডেমোক্রেসি 40,000 আমাদের এখানে, 40,000 ওখানে, অর্থাৎ 50-50, এটা অন্য এর আগেও করেছিল, ততক্ষণ পর্যন্ত কিন্তু সংবিধান প্রণয়ন হয় না। কাজে ইট ওয়াজ নট বিকজ অফ দি আনটাইমলি ডিমাইজ অফ পলিটিক্যাল লিডারশিপ অফ পাকিস্তান যে পাকিস্তান পারে নাই, ভারত পারছে। ইট ওয়াজ দেয়ার ওয়াজ এ ডিফারেন্ট সিনারিও অ্যান্ড ডিফারেন্ট থিংস ইনভলভ, সেটা হলো বেঙ্গলি এবং অবাঙালি কোশ্চেন এবং ডাইকাটমি, এই রিলেশনশিপ, দ্যাট ওয়াজ দি ক্রাক্স অফ দি হোল থিং। মিস্টার ইমরান, আপনি কনস্ক্রিপশনের কথা বলেছেন, দ্যাটস এ কনস্ক্রিপশন, এটা ব্যাড অ্যান্ড গুড সাইড দুটোই আছে। এবং মরিস জ্যানুইটস যে কথাটা বলছে যে পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ আমেরিকা, যে সিভিল মিলিটারি রিলেশনের যে ভার্টিক্যাল, যেটা আমরা এখন হরিজন্টাল যে কথাটা বললাম, এই হরিজন্টাল স্প্রেড যদি করতে হয় তাহলে দিস ইজ ওয়ান। এবং হি ইজ টকিং অ্যাবাউট ROTC, মানে ইউনিভার্সিটিতে যে প্রোগ্রামগুলো হয় সেখান থেকে যে অফিসার নেওয়া হয় ইন দ্য মিলিটারি, দ্যাট গিভস মোর ভার্টিক্যাল ডাইমেনশন অফ দি সিভিল মিলিটারি রিলেশন। রুবাইয়ার যে কথা একই উত্তর দিচ্ছি আমি মিস্টার রুবাইয়ার আপনাকে, সেটা হচ্ছে ওই ভার্টিক্যাল, যখন আপনি ভার্টিক্যাল ডাইমেনশনটা যদি এটার সঙ্গে যখন আপনি ইনক্লুড করবেন, সেই ভার্টিক্যাল ডাইমেনশনে আপনার হরিজন্টাল ডাইমেনশনে কিন্তু এগুলো আসছে। অ্যাকচুয়ালি আমাদের এখানে একটা হরিজন্টাল ডাইমেনশন আছে, যেটা হয়তো আপনি বলতে পারেন মিডিয়ার সাথে নেই। একটা হরিজন্টাল ডাইমেনশন কখন হয়? যখন আপনার একটা ডিজাস্টার হয়, তখন আপনার জায়গায় একটা হরিজন্টাল ডাইমেনশন হচ্ছে, তখন কিন্তু মিলিটারি ইজ গোয়িং ইন টু দ্য ভিলেজ। এবং আপনি কান্তা যে কথা বলেছে এখানে, যে অ্যাকচুয়ালি বাংলাদেশ আর্মি ওয়ার্ল্ড ওয়াইড নোন ফর দি ডিজাস্টার ম্যানেজমেন্ট। এবং যখন ডিজাস্টার ম্যানেজমেন্টটাতে বাংলাদেশ আর্মি শুরু থেকে যাচ্ছে, তখন কিন্তু দে আর ভেরি মাচ লাইক বাই দি পিপল। সাধারণ আমরা হয়তো মানে ইন্টেলেকচুয়াল নানান ধরনের কথা বলতে পারি, বাট গ্রামে গঞ্জে যখন তারা যায়, তখন
একটা লোক পানির মধ্যে যখন পড়ে থাকে তো প্রথম দেখে যে একটা ইউনিফর্ম পরা লোক তার পাশে দাঁড়িয়ে আছে, কারণ সে হিজ ইকুইপড, হি ক্যান ডু ইট, দ্যাটস ওয়াই। তো অ্যাকচুয়ালি হরিজন্টাল ডাইমেনশনটা মোটামুটি বাংলাদেশে ঠিক আছে যদি মাস লোকের কথা বলি, সেটাই মানে দিজ আর দি এক্সপিরিয়েন্স। এই যে আমরা আপনারা হিল ট্র্যাক্টে হয়তো অনেকে অনেক কথা বলেন, কিন্তু হিল ট্র্যাক্টে একটা হরিজন্টাল ডাইমেনশন ছিল যেটাকে আমরা ব্যবহার করেছি হরিজন্টাল ডাইমেনশনে, উইথ মিক্সিং আপ উইথ দি ট্রাইবাল পিপল। এবং হিল ট্র্যাক্টে আপনি যে ডেভেলপমেন্টগুলো দেখেন এগুলো কিন্তু ওই হরিজন্টাল ডাইমেনশনে ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটা ইটস রেপ্লিকেটেড ইন মেনি কান্ট্রিজ। যদিও আমরা অনেকে আমাদের মধ্যে ভেরি ক্রিটিক্যাল, লাইকলি টু বি, এবং যেখানে এত দিন একটা মিলিটারি ইনসার্জেন্সি অপারেশন থাকে, ইট ইজ নট আ বেড অফ রোজেস অল দ্য টাইম। আমি নিজে ওখানে ছিলাম প্রায় 2.5 বছর 3 বছর, ভেরি ডিফিকাল্ট, কিন্তু হরিজন্টাল একটা ডাইমেনশন ছিল। আমি যে কথাটা বলেছি সেটা হচ্ছে ভার্টিক্যাল ডাইমেনশনে। আপনি ভার্টিক্যাল ডাইমেনশনটা যদি ঠিক করেন তাহলে হরিজন্টাল ডাইমেনশনটা অটোমেটিক আসবে। যেমন ধরুন কথার কথা, মানে আমি বাংলাদেশের কথা নাই বললাম, অন্যান্য দেশে কী হয়, আমেরিকাতে কী হয়, আপনি একটা ব্রিগেডিয়ার জেনারেল প্রমোট করতে গেলে ইউ হ্যাভ টু ফেস দি কংগ্রেশনাল কমিটি, সিলেক্ট কমিটি, ওখানে যে আর্ম ফোর্সেস কমিটি। সো হোয়াট আর ইউ, মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে দের ইজ এ সিভিলিয়ান কন্ট্রোল ওভার দি অল অ্যাসপেক্টস অফ দি মিলিটারি। হ্যাঁ, এখন আমাদের বলতে পারেন যে আমরা তো আমেরিকান আর্মির মতো এত বড় আর্মি না, বিশ্বব্যাপী আর্মি না, কিন্তু আই ক্যান টেল ইউ আমি আমেরিকান আর্মির সাথে 1 বছর কাটিয়েছি ডুইং মাই স্টাফ কলেজ। আমেরিকান আর্মি এবং সিভিলিয়ানদের মধ্যে হিউজ ক্ল্যাশ, দারুণ ক্ল্যাশ। ইটস অনলি থিং দ্যাট হ্যাঁ ওটা কু হয় নাই, হতে পারে না, বিকজ ইট দি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম অ্যাজ সাচ, কিন্তু দারুণ ক্ল্যাশ। যেটা আমি বললাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন রিডাকশনের কথা আসছে তখন দেওয়া ওয়াজ অলমোস্ট এ রায়ট ইন দি আমেরিকান বেসিস। ওকে, চলে যাও, হ্যাঁ ধরে না। ওকে, থ্যাংক ইউ। মোবাইলে নিতে হবে। আমার এই প্রথম লেখা ফার্স্ট বই অন প্রেসিডেন্ট ম্যাডাম, আমাদের প্রেসিডেন্ট ধন্যবাদ, অনেক ধন্যবাদ। খুলতে পারেন না? আমি অবশ্যই খুলবো, সবাই কাভারটা, এবং দেখে আমি মনে করি এই বইটা আমি জানি না এই বইটা তোমার আছে কি নাই, এটার মধ্যে কারণ জামিল জামিল পুরো জিনিসটা লেখা আছে, যেটা আই হার্ড ফ্রম ইওর মাদার। পড়বেন। থ্যাংক ইউ। ঠিক আছে।